সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরসিটিভির একটি সচেতনতামূলক অনুষ্ঠান ডক্টর স্টক। আমি একেএম রাশিদুল কাদের রিবন, ইনডোর মেডিকেল অফিসার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বনামধন্য ডাক্তার মাজহারুল ইসলাম স্যার, সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, স্বাগতম আপনাকে। ধন্যবাদ ডাক্তার রিবন, এবং এর মাধ্যমে ধন্যবাদ আরসিটিভি কর্তৃপক্ষকে আমাকে স্বাগত জানানোর জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু টনসিল। আমাদের সাধারণ জনমনে টনসিল নিয়ে অনেক প্রশ্ন এবং ভীতি আছে। আজ আমরা এই টনসিল বিষয়ে 10টি প্রশ্ন স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। স্যার, আমার প্রথম প্রশ্ন থাকবে, টনসিল কি? ধন্যবাদ ডাক্তার রিবন। টনসিল নিয়ে জনমনে আসলে খুবই একটি ভীতি কাজ করে। প্রথমে যদি বলতে চাই টনসিল কি। টনসিল হলো আমাদের শরীরের একটা স্বাভাবিক অঙ্গ। এটি একটি রোগ প্রতিরোধ ক্ষমতার অংশ, বা আমরা বলি লিম্ফয়েড অর্গান। সাধারণত টনসিল বলতে আমরা প্যালাটাইন টনসিলকে বুঝি, যেটা আমাদের ইভুলা বা আলাজিবার দুপাশে দুটি বড়াই বিচির মতো দুটি বস্তু, যেটা হা করলে দেখা যায়। অনেকেই এই টনসিলটি দেখেই ভয় পেয়ে যায় এবং আমাদের কাছে চলে এসে বলে, স্যার আমার বাচ্চার গলায় টনসিল হয়েছে। আসলে টনসিল তো মানুষের স্বাভাবিক অংশ। অপারেশন করে না ফেলে দেওয়া পর্যন্ত টনসিল তো আপনার শরীরের অবিচ্ছেদ্য অংশ, এবং এটি থাকবেই। স্যার, টনসিলের প্রদাহ বা টনসিলাইটিস কাকে বলে? আচ্ছা, তোমার প্রশ্নেই এর উত্তর। টনসিলের যখন ইনফেকশন হয় তখন আমরা টনসিলাইটিস বলি। সাধারণত টনসিলাইটিস ভাইরাল বা ব্যাকটেরিয়াল উভয় কারণেই হতে পারে। তবে এক্ষেত্রে একটু কিছু আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর বা অ্যাডিটিভ ফ্যাক্টর আছে। যেমন কারো যদি পুয়ার ডেন্টাল হাইজিন বা মুখে তার দাঁতে ক্যারিজ থাকে, দাঁতে কোনো ইনফেকশন থাকে, অথবা তার পরিবেশের মধ্যে যেমন যে ভালো পরিবেশটা না থাকে, ভালো আবহাওয়া না থাকে, এরকম পরিবেশে মানুষের সাধারণত টনসিলাইটিস হয়। আরও একটা কথা, যে ঠান্ডা গরমের তারতম্যটা যখন বেশি হয়, অর্থাৎ গরম থেকে ঠান্ডা, কেউ পানি বেশি খেয়ে ফেললো, বা ঠান্ডা থেকে গরম, এইসব কারণে টনসিলাইটিস হতে পারে। টনসিলাইটিসের লক্ষণসমূহ কী? টনসিলাইটিসের লক্ষণসমূহ যদি বলি, তাহলে সবচেয়ে বড় লক্ষণ গলা ব্যথা এবং গলা ব্যথা। এছাড়া এর সাথে যেটা থাকে, একটা জ্বর জ্বর ভাব থাকে, খেতে অসুবিধা থাকে, শরীর দুর্বলতা ইত্যাদি থাকে। এবং ক্ষেত্র বিশেষে যখন এটা অনেক বেশি হয়, রোগী একদমই খেতে পারে না, মুখ দিয়ে দুর্গন্ধ আসে, আমরা যেটাকে ফেটর বলি। স্যার, অনেক রোগী মনে করেন টনসিলাইটিস হওয়ার পরে তাদের টনসিল ফেটে গেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এটা খুবই কমন কোশ্চেন। রোগীরা আমাদের কাছে এসে বলে, স্যার অমুকে তো আমার বলেছে আমার টনসিল ফেটে গেছে। তাদের চেহারায় এমন একটা আতঙ্ক তৈরি হয়। আসলে টনসিল ফাটে না। যেমন আমরা বলি বাস্ট অ্যাপেন্ডিক্সাইটিস হয়ে অ্যাপেন্ডিক্স ফেটে যায়, কিন্তু টনসিল কিন্তু ফাটে না। টনসিলে ন্যাচারালি 15 থেকে 20টা ফুটা থাকে। তার মধ্যে সবচেয়ে বড় ফুটাটার নাম ক্রিপ্টা ম্যাগনা। এই ক্রিপ্টা ম্যাগনাটা যখন প্রমিনেন্ট হয়, তখন টনসিলটাকে দেখে ফাটা ফাটা মনে হয়। এটা দেখেই অনেকে ভয় দেখায় যে আপনার টনসিল তো ফেটে গেছে। প্রকৃতপক্ষে টনসিল ফাটে না। ধন্যবাদ স্যার। পরবর্তী কোশ্চেনে আমি আপনার কাছে জানতে চাইব, টনসিলাইটিস হলে এর চিকিৎসা ব্যবস্থা কী কী আছে? আচ্ছা, টনসিলাইটিসের চিকিৎসা ব্যবস্থাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটা বলি কনজারভেটিভ, আর একটা হলো সার্জিক্যাল। প্রধান যে চিকিৎসা সেটাই কিন্তু কনজারভেটিভ বা ওষুধের মাধ্যমে। এই ক্ষেত্রে যদি তার ভাইরাল টনসিলাইটিস হয়ে থাকে, সেটা সিমটমগুলো বেশ মৃদুই হয়, এবং ক্ষেত্র বিশেষে 2-3 দিনের মধ্যে নর্মালি নিজেই ভালো হয়ে যায়। কিন্তু যদি ব্যাকটেরিয়াল টনসিলাইটিস হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া ইনফেকশনজনিত টনসিলাইটিস, সেক্ষেত্রে সমস্যাগুলো একটু প্রকট হয়, এবং সেটা সারতে 7 থেকে 10 দিন লাগে। এক্ষেত্রে আমরা যে চিকিৎসাগুলো দিই, তার মধ্যে প্রধান হলো যে একটু বিশ্রাম নিতে হবে। তারপরে হলো একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা আপনি নিজে খাবেন না, একজন ভালো বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী খাবেন। একটি পেইন কিলার, যেটা হতে পারে প্যারাসিটামল, অথবা কোনো ভারী পেইন কিলার, যেটা অবশ্যই আপনাকে অ্যান্টি আলসারেন্টের কাভারেজে খেতে হবে। এবং আপনি হয় লবণ পানি কুলকুচি করবেন, অথবা কিছু মাউথওয়াশ বাজারে পাওয়া যায়, সেগুলো দিয়ে গার্গল করবেন। এই চিকিৎসার মধ্যে থাকলে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে, ক্ষেত্র বিশেষে 14 দিন পর্যন্ত আপনাকে ভুগতে হতে পারে, টনসিল আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার, আপনি যেহেতু বললেন টনসিলাইটিসের একটি অন্যতম চিকিৎসা হচ্ছে অপারেশন কখন করতে হবে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। অনেকেই একবার দুবার টনসিলাইটিস হলেই অপারেশনের জন্য প্রস্তুতি নিয়ে নেন, অথবা তাদের মনে জিজ্ঞাসা থাকে, এই টনসিলটা তো আমি রাখতে পারছি না, কারণ আমার এটা অপারেশন করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের একটা সমীক্ষায় দেখা গেছে যে একজন মানুষ তার লাইফ টাইমে
একবার দুবার টনসিলাইটিসে ভোগেই, ফলে এটা কোনো বড় ব্যাপার না। একবার দুবার টনসিলাইটিস হলে সেটা আপনার চিকিৎসার মাধ্যমেই ভালো করা সম্ভব, কিন্তু কখন অপারেশন করতে হবে সেক্ষেত্রে আমরা একটা গাইডলাইন ফলো করি যেটাকে বলা হয় প্যারাডাইস ক্রাইটেরিয়া। অর্থাৎ আমরা যদি বলি রিকারেন্ট টনসিলাইটিস, এই ক্ষেত্রে দুটা ফলো করি আমরা, যে টনসিলাইটিস এতবার হলো যে আপনি নর্মাল সাধারণ জীবনযাপন করতে পারছেন না, অথবা টনসিলটা এত বড় যে আপনার ঢোক গিলতে, খেতে অথবা রাতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাহলে রিকারেন্ট টনসিলাইটিসের যদি হিসাব বলি, তাহলে 1 বছরে 7 বার আপনার টনসিলের অ্যাটাক, অথবা 2 বছরে পরপর 5-5-10 বার, অথবা 3 বছরে 3-3-3 করে 9 বার যদি আপনার টনসিলে অ্যাটাক হয়, সেই ক্ষেত্রে টনসিলাইটিস অপারেশনটা জরুরি হয়ে যায়। আদারওয়াইজ বা অন্য ক্ষেত্রে টনসিলাইটিস অপারেশন এতটা জরুরি নয়। স্যার, টনসিলাইটিসের অপারেশন কি ঝুঁকিপূর্ণ? আচ্ছা, টনসিল এমন একটি অপারেশন যেটি অবশ্যই অজ্ঞান করে করতে হয়। যেহেতু ফুল অজ্ঞান করে অপারেশন করতে হয়, অন্যান্য অপারেশনের মতোই এটি ঝুঁকিপূর্ণ এবং ক্ষেত্র বিশেষে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এটা একটি ডেঞ্জারাস অপারেশন। এটা একটি ঝুঁকিপূর্ণ অপারেশন। তারপরেও যদি অভিজ্ঞ অবেদনবিদের হাতে, অর্থাৎ অ্যানেস্থেটিস্টের হাতে ভালো পরিবেশে আপনি টনসিল অপারেশন করেন, সেই ক্ষেত্রে ঝুঁকির মাত্রাটা অবশ্যই অনেক কমে যায়। ধন্যবাদ স্যার। স্যার, পরবর্তীতে আমি জানতে চাইব, টনসিলের যদি অপারেশন বা কোনো চিকিৎসা ব্যবস্থা কোনো রোগী না নিয়ে থাকে, অবহেলা করেন, তাহলে এ বিষয়ে তার কী কী সমস্যা হতে পারে? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। যারা আমরা বললাম যে এইভাবে এতবার অ্যাটাক হলে আপনি টনসিল অপারেশন করবেন, কিন্তু যদি তিনি না করেন, ক্ষেত্র বিশেষে অনেকের সাধারণত বেশ কিছু কমপ্লিকেশন হয়, যেমন টনসিলাইটিস থেকে পেরিটনসিলার অ্যাবসেস বা গলায় একটা এই নামের একটি ফোড়া হতে পারে, সেটা বাস্ট হয়ে যেতে পারে, সেই পুঁজটা বুকের দিকে চলে যেয়ে মৃত্যু ঝুঁকি বাড়াতে পারে। আবার লং টার্মে যেটা আমরা বলি যে কিডনি, হার্ট এবং জয়েন্টের উপর এর ইফেক্ট আছে। কিডনিতে গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর হার্টে মাইট্রাল ভালভুলার ডিজিজ, আর জয়েন্টে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের সমস্যা ক্রনিক টনসিলাইটিস বা রিকারেন্ট টনসিলাইটিস থেকে হতে পারে। স্যার, টনসিল থেকে কি ক্যান্সার হতে পারে? এটা জনমনে এক বিশাল প্রশ্ন, টনসিলাইটিস থেকে ক্যান্সার হতে পারে কিনা। একবার দুবার ইনফেকশন হলে এখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। টনসিলাইটিসের যে ক্যান্সার, সেগুলোরও কিছু কারণ আছে। যারা সাধারণত পান জর্দা বেশি খায়, ধূমপান করে, এদের যেমন গলায় অন্যান্য ক্যান্সারের মতো টনসিলে ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। এছাড়া শরীরে অন্যান্য ক্যান্সারের চেয়ে টনসিলে ক্যান্সারের ঝুঁকি খুবই কম, এবং টনসিলাইটিস ইনফেকশন 2-4 বার হলেই যে এখান থেকে ক্যান্সার হয়ে যাবে, এই কথাটা মোটেও ঠিক না। ধন্যবাদ স্যার। স্যার, টনসিলাইটিস যেন না হয় তার জন্য রোগীরা কি কি করতে পারে? আচ্ছা, টনসিলাইটিস যেন না হয় এ ব্যাপারে রোগীদের যদি সচেতনতা কিছু জরুরি, যেমন হলো গরম থেকে এসেই ঠান্ডা পানি না খাওয়া। এটা একটা খুবই ভালো অভ্যাস, যে গরম থেকে এসেই সে ঠান্ডা খাবে না, একটু আইসক্রিম বা এই জাতীয় খাবারগুলো পরিহার করবে। গরম থেকে এসেই ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না। তারপর ভালো পরিবেশে থাকবে। আর খাওয়ার পরেই একটু অভ্যাস তৈরি করে ফেলা যে একটু খাবার পানি গার্গেল করে ফেলে দেওয়া, ফলে টনসিলের ক্রিপ্টের মধ্যে যে ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে গেলে ভবিষ্যতে টনসিলাইটিস হওয়ার সম্ভাবনা একটু কমে যায়। স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে টনসিল নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? এক্ষেত্রে আমি বলতে চাই, টনসিল হলেই ভয় নাই, টনসিল হলেই অপারেশন না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় এবং তথ্য দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ ডাক্তার রিবন, এবং ধন্যবাদ RCTV কর্তৃপক্ষকে এই ডক্টর স্টক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের পর্বের শেষের দিকে চলে এসেছি। আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ। Rangpur Community Medical College Hospital, for health, for education.